লালমাটিয়া মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। ছুটির পরে আমাদের সাথে প্রথম ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটির আগে কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? স্যার বর্ণালী। বোর পরমাণু মডেল অনুসারে যে তৃতীয় নম্বর স্বীকার্য ছিল শক্তির শোষণ এবং বিকিরণ, সেই 3 নম্বর স্বীকার্য অনুসারে আমরা জানতে পারি বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে। আমরা একটা যেটা সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা একটা পয়েন্ট রেখে এসেছিলাম, সেটা কারো মনে আছে? সেই পয়েন্টটা কি? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, মনে আছে। রাদারফোর্ডের বর্ণালী বর্ণালীর ব্যাখ্যা একটা পয়েন্ট রেখে এসেছিলাম, সেটি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে ছিল যে রাদারফোর্ড পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে বলেছিলাম যে এটা পরে আলোচনা করা হবে। এখন আমরা বোর পরমাণু মডেলের স্বীকার্য থেকে বুঝতে পারলাম যে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়। সাধারণত শক্তি যখন নির্দিষ্ট একটি কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে, সেই শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, এবং এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রন স্থানান্তরিত হয় তখন শক্তি শোষণ বিকিরণ করতে পারে। যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে তখন কি করে? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে তখন শক্তি কি হয়? শোষিত হয়। শোষিত হয়। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন স্তরে ফিরে আসলে বিকিরণ করে। এখন এই যে বিকিরণ করছে, একটা রেডিয়েশন বিকিরণ করছে, যে কোনো ধরনের এই রেডিয়েশন বিকিরণ যেগুলো হয় সেগুলোকে আমরা বর্ণালী বলি। যেমন এখন আমরা ক্লাস করছি, কেউ কম্পিউটার থেকে, কেউ মোবাইল থেকে, মোবাইলের ডিসপ্লে থেকে যে ধরনের রেডিয়েশন আমাদের চোখে এসে পড়ছে, এই সবগুলাই হলো বর্ণালী। কখনো কখনো বর্ণালী আছে যে আমরা দেখতে পাই, অনেক বর্ণালী আছে আমরা দেখতে পাই না, কিন্তু সেটিও বর্ণালী। যেমন রিমোটের যে লাইট থাকে রিমোটের সামনের দিকে, সেটি থেকেও এক ধরনের আলো বের হয়, কিন্তু এটি দৃশ্যমান না। মানে মানুষ সে দৃশ্যমানতার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে এটি পড়ে না, বিধায় আমরা এটা দেখতে পাই না। তোমরা যেমন শুনেছো শ্রাব্যতার একটি সীমা আছে, মানুষের শোনার, কানে শোনার একটি ফ্রিকোয়েন্সি আছে। কত থেকে কত? 20 থেকে 20,000 হার্টজ। ঠিক সেরকম আমরা যে বর্ণালীগুলা দেখতে পাই সেটির যে সীমানা 380 থেকে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, মোটামুটি সব বইতে এরকম আছে। কোনো কোনো বইতে এখানে 400 থাকতে পারে, কোনো কোনো বইতে এখানে 700 থাকতে পারে, তবে মোটামুটি রেঞ্জটা এরকম 380 থেকে 780 ন্যানোমিটার
এই রেঞ্জের মধ্যে যদি কোনো রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য পড়ে, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা দেখতে পাই এর থেকে কম হলে সেটি ইউভি রশ্মি হয়, এর থেকে বেশি হলে সেটি আইআর রশ্মি হয়, মানে অবলোহিত ইনফ্রারেড। যেমন নাইট ভিশন কিছু ক্যামেরা রয়েছে যেগুলো এখন আমরা দেখতে পাই যে রাতেও অন্ধকারেও কিন্তু সে এক ধরনের ছবি তুলতে পারে। তাহলে সে আবার সেই লাইটটা কোথা থেকে পায়? অন্ধকার তো, কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু মানুষের শরীর থেকে, পশু পাখি সবকিছু থেকে এক ধরনের রেডিয়েশন নির্গত হয়, যেই আয়ার রেডিয়েশন ক্যামেরাতে লাগানো যে সেন্সর সেটা ডিটেক্ট করে একটা ছবি তৈরি করে। যাই হোক, এই বিকিরণ থেকে বর্ণালীটার সৃষ্টি হলো। তাহলে আমরা একটা অঙ্ক করেছিলাম তৃতীয়। বর্ণালী মানে কি সোজা কথা আলোক রশ্মি? আলোক রশ্মি, দৃশ্যমান হোক আর অদৃশ্য হোক, আলোক রশ্মি। এখন সবগুলো আমরা দেখতে পাই না, শুধু দৃশ্যমান অঞ্চলের গুলা দেখতে পাই। যেমন এক্স রে রেডিয়েশন দ্বারা আমরা ছবি উঠাই, কিন্তু সেই যখন ছবি উঠানো হয় এক্স রে, তখন আমরা আলোটা দেখতে পাই না, কিন্তু ছবি ঠিকই উঠে যায়, কারণ সেখান থেকেও এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়। তো মোটামুটি এই বিষয়টার সাথে যদি আমরা মানে একটা ছবি আঁকাই, তাহলে বুঝতে পারবো যে ধরো একটা ইলেকট্রন এখানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসলো। এই অবস্থায় যে রেডিয়েশন বিকিরণ করছে, সেই রেডিয়েশনের যে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, তোমরা জানো তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন। ধরো এই যে ঢেউ, এই ঢেউয়ের দুইটি পাদবিন্দুর দূরত্ব অথবা দুইটি শীর্ষবিন্দুর যে দূরত্ব, সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই দূরত্বটাকে বলা হয় ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হয় সেটি গামা রশ্মির দিকে যায়। গামা, তারপরে এক্স রে, ধরো এরকম ছোট 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 তরঙ্গ হলো, তারপরে আস্তে আস্তে বাড়লো, এরকম আস্তে আস্তে এরকম করে আরো বড় হলো। তো এই ছোটর দিকে প্রথমে গামা রশ্মি প্রথমে থাকবে, একদম ছোট হলে গামা, তারপরে হলে হবে এক্স রে, তারপরে হবে এক্স রে, তারপরে একটু বড় হলে হবে ইউভি, তারপরে একটু বড় হলে হবে ভিজিবল, তারপরে হবে আয়ার, আয়ার হবে, তার থেকে আরো বড় হলে হবে মাইক্রোওয়েভ, এটাকে বলে মাইক্রোওয়েভ। তারপরে হলো রেডিও ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমাদের টেলিভিশন, রেডিওতে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেগুলাও এক ধরনের রেডিয়েশন বা বর্ণালী। আর এগুলাকে নাম দেওয়া হয়েছে আসলে এই ওয়েভ লেন্থের উপরে, মানে একদম ক্ষুদ্র যেগুলার ওয়েভ লেন্থ, গামা থেকে শুরু করলে গামা, তারপরে একটু বড় হলে এক্স রে, তার থেকে একটু বড় হলে ইউভি, ভিজিবল, আয়ার, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এগুলার আমরা রেঞ্জ দিব যে কত থেকে কত হলে গামা, তারপরে কত হলে, শুধু বোঝানোর জন্য বলছি যে একটা ইলেকট্রন যখন শক্তি বিকিরণ করছে তখন যে রেডিয়েশনটা বের হচ্ছে, শক্তিটা বের হচ্ছে, সেই শক্তির যে ফ্রিকোয়েন্সি এবং সেই শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা অনুযায়ী আমাদের এই বর্ণালীর আবার নামকরণ করা হচ্ছে যে এটা দৃশ্যমান হবে না ইউভি হবে না আয়ার হবে। তো যাই হোক, একটা বর্ণালী সৃষ্টি হতে গেলে কোন ঘটনাটা ঘটা খুবই জরুরি। একটা বর্ণালী সৃষ্টি হতে কোন বিষয়টি ঘটতেই হবে? শক্তি শোষণ বা বিকিরণ। শোষণ বা বিকিরণ। বিকিরণ, আচ্ছা। শক্তি শক্তি শোষণ বা শোষণ বিকিরণ কখন করবে? ইলেকট্রন স্থানান্তরের সময়। স্থানান্তরিত হবে। ইলেকট্রন স্থানান্তরিত হবে কোথা থেকে কোথায়?
নিম্ন শক্তির কক্ষপথ তাহলে কথার মধ্যেই তুমি বলে দিচ্ছ, তোমার ভাষার মধ্যেই থাকছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, অথবা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ। তাহলে এই শক্তি স্তর বা কক্ষপথ এই সম্পর্কে কোনো ধারণা কি রাদারফোর্ড পরমাণু মডেলে আছে? না স্যার, বোর পরমাণু মডেল আছে। না স্যার, তাহলে বোর পরমাণু মডেল ওইখানে একদিন একটা পয়েন্ট রেখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে যে রাদারফোর্ড পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটা রেখে দিয়েছিলাম না? সবাইকে বলেছিলাম যে এটা এখন আমরা বুঝতে পারলাম যে বর্ণালী সৃষ্টি হতে গেলে এক শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে ইলেকট্রনের একটা স্থানান্তর হওয়া প্রয়োজন। তো শক্তি স্তরই যদি রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি স্তর সম্পর্কেই কিছু বলে নাই, তাহলে আর বর্ণালী সম্পর্কে ওখান থেকে কি ধারণা পাওয়া যাবে? শক্তি স্তর সম্পর্কেই কিছু লেখা নাই। তাহলে আমি কি বোঝাতে পেরেছি রাদারফোর্ড পরমাণু মডেল কেন বর্ণালী ব্যাখ্যা করতে পারে? তাহলে কোন পরমাণু মডেল অনুসারে বর্ণালী ব্যাখ্যা করা যাবে? পরমাণু মডেল। এখন আমরা বোর পরমাণু অনুসারে আমরা অঙ্ক করলাম, এই অঙ্কটা করেছি, তারপরে এই অঙ্কটাও করেছি, শক্তি নির্ণয় করো, এবং সব শেষে এই অঙ্কটা দিয়ে রেখেছিলাম যে একটি বর্ণালী সৃষ্টিতে ইলেকট্রনের স্থানান্তরের ফলে এত জুল শক্তি বিকিরণ করে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সেটা করেছি তো। তাহলে এই অঙ্কটা কিসের মান নির্ণয় করতে বলেছে বলো তো? এবং এটা করতে গেলে আমরা দুইটা সূত্র ব্যবহার করেছিলাম, কি কি সেটা বলো? E সমান hb, আরেকটা হচ্ছে ল্যামডা সমান c বাই h হচ্ছে নিউ, হ্যাঁ নিউ হচ্ছে h নিউ, আর c সমান আর c সমান h বাই নিউ, হ্যাঁ 2 বাই ল্যামডা। স্যার ল্যামডা সমান c বাই b। আচ্ছা, তাহলে এখানে আমি একটু ওটা মুছে দিই, নিউ সমান c বাই, এখানে লিখেছিলাম নিউ সমান c বাই ল্যামডা। এই দুইটা সূত্রকে একত্র করে আবার করেছিলাম E সমান c সমান নিউ ল্যামডা, c বাই ল্যামডা। আর পরবর্তীকালে ল্যামডার মান যখন বের করলাম তখন হলো h c বাই e, এটা করেছিলাম। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক তোমরা করেছো? স্যার আচ্ছা, তাহলে মোটামুটি এখানে আমরা E সমান h নিউ ফ্রিকোয়েন্সি এবং শক্তি, কখনো ফ্রিকোয়েন্সি আসতে পারে, কখনো শক্তি আসতে পারে, কখনো তরঙ্গ দৈর্ঘ্য আসতে পারে, তিনটা অঙ্ক বুঝিয়েছি। যেমন হলো শক্তি দেওয়া আছে এখানে, এখানে শক্তি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি নির্ণয় করো, তার মানে নিউ এর মান বের করতে বলেছে। তারপরে আরেকটা জায়গায় করেছি যে এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে অর্থাৎ নিউ দেওয়া আছে, শক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে কখনো নিউ নির্ণয় করতে বলবে, কখনো শক্তি নির্ণয় করতে বলবে, আবার কখনো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতেও আসতে পারে। তাহলে মোটামুটি আমরা যেহেতু ছুটির পরে একটা গ্যাপ দিয়ে আবার শুরু করলাম, তাই আমরা কতটুকু আলোচনা করেছি এর আগে এই বিষয়টি আমরা একটু দেখে নিলাম। এখন আমাদেরকে পড়তে হবে বোর পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা। তো এর আগেও আমি বলেছি যে বোর পরমাণু মডেল যে খারাপ তা কিন্তু নয়, বা এটি রসায়নের যে কোনো কাজে আসেনি তা কিন্তু নয়, এটি রসায়নের এক নতুন দিগন্তের সূচনা করেছে এবং এটির অনেক গুরুত্ব। তারপরেও তোমাকে বলেছে বোর পরমাণু মডেলের ত্রুটি বা সীমাবদ্ধতা খুঁজে বের করতে। এখন আমাদেরকে আসলে বলতে হবে যে এটার এই জায়গাটা এরকম না হলে এরকম হলে ভালো হতো, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটার যে ল্যাকিংস গুলা খুঁজে বের করতে হবে। তো
তো এখানে প্রথমে যে 1 নম্বর পয়েন্ট যেটি আছে, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এটি সম্পর্কে কথা হলো যে যখন যদি আমরা এরকম ধরি যে এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, তো সেক্ষেত্রে একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে এখানে নেমে আসলো, তাহলে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসলো। যদি নেমে আসে তাহলে একটা রেডিয়েশন বিকিরণ হলো এবং বিকিরণ থেকেই বর্ণালী হলো। কিন্তু যদি এখানে অনেক ইলেকট্রন থাকে, একটা পরমাণুতে যদি অনেক ইলেকট্রন থাকে, এখানে একাধিক ইলেকট্রন, এখানে একাধিক ইলেকট্রন, মাঝখানের স্তরে 8টা ইলেকট্রন থাকে, এরকম 8টা ইলেকট্রন থাকলো, এখানে প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকে, মানে ধরো সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়ামের হলো ইলেকট্রন হলো 2, 8, 1। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে হচ্ছে প্রথম স্তরে 2টি, তারপরে স্তরে 8টি, তারপরে স্তরে 1টি, এই হলো 11টি। এখন 11টি যদি ইলেকট্রন হয়, কোন ইলেকট্রন কোথায় নামছে, এটা কোথায় নামবে, তারপরে 8 থেকে 1-এ যাবে, তো দেখা গেল যে এখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, বোঝানো মুশকিল হয়ে যায় যে এই বর্ণালীটা এতগুলা ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে বা এতগুলা আসলে ইলেকট্রন শক্তি বিকিরণ করবে কিনা সেটাও কোনো ধারণা দেওয়া নাই। তাহলে কয়টা ইলেকট্রন থাকলে বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারবে? কয়টা ইলেকট্রন থাকলে? একটা। আর বহু ইলেকট্রন থাকলে ব্যাখ্যা করতে পারে না। এটি তাহলে একটা সীমাবদ্ধতার মধ্যে ধরলাম। এখন এমসিকিউতে অ্যাডমিশনে একটা প্রশ্ন আসে এবং বোর্ড পরীক্ষাতেও আসে যে নিচের কোন টির বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করতে পারা যায়? যেমন হাইড্রোজেনের ইলেকট্রন কয়টি? হাইড্রোজেনের একটি। তাহলে একটি ইলেকট্রন থাকলে কি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না পারে না? হ্যাঁ পারে। পারে। তো ধরো লিথিয়ামের ইলেকট্রন কয়টি হয়? লিথিয়ামের 3টি। এখন 3টির কাছে এখানে যদি 2+ লেখা থাকে তাহলে কয়টি ইলেকট্রন থাকলো? আর একটা। তাহলে লিথিয়াম 2+ মানে কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। একটি। ধরো হিলিয়ামের এমনিতে ইলেকট্রন কয়টা স্বাভাবিক অবস্থায়? যদি প্লাস চিহ্ন দিয়ে দিই তাহলে কয়টা? তাহলে একটা। বর্ণালী কি বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা যাবে? তারপরে হলো এখানে যদি আমি বলি এরকম করে লিখলাম যে বোরনের ইলেকট্রন কয়টি, বা বেরিলিয়ামের ইলেকট্রন কয়টি? বেরিলিয়াম 2+ লেখা হয় 2+, তাহলে ইলেকট্রন কয়টি? দুইটা থাকবে। এটার কাছে একটি ইলেকট্রন, এটার কাছেও একটি ইলেকট্রন, এখানেও একটি ইলেকট্রন। বললো নিচের কোনটি বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা যায় না? তাহলে কোনটি হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে, বিভিন্ন অ্যাডমিশনে এসেছে। যাদের বেসিক কনসেপ্ট নাই তারা মুখস্থ করবে, আর যাদের আছে তারা শুধু ইলেকট্রন হিসেব করে দেখবে কোথায় একটি ইলেকট্রন, তখন সেই উত্তর করতে পারবে। তাহলে এই প্রশ্নটা যদি কেউ না বুঝে থাকো, 127 জন ক্লাস করছো, এখন এই মুহূর্তে 26 জন। সবাই আশা করছি রোল নাম্বারটি লিখেছো। যারা রোল নাম্বার লিখবে না, আমি সত্যি আমি খুঁজে, যেমন একজন দেখতে পাচ্ছি আয়েশা আক্তার লেখা আছে, রোল লিখো নাই। আমি কিন্তু রোল খুঁজে প্রেজেন্ট দিতে পারবো না। আগের দিনেও বলেছি রোল খুঁজে বের করে আমি প্রেজেন্ট দিতে পারবো না। তাই যারা তোমাদের নামের পাশে রোল লিখো নাই তারা অবশ্যই রিনেম করে রোলটি লিখে নেবে, কারণ আমাদের এটি
অ্যাটেন্ডেন্সটা একটা সময় আমরা এটাকে সেভ করব, পার্টিসিপেন্ট যারা আছে সবার নাম সেভ হয়ে যাবে, আমরা তখন সেখান থেকে অ্যাটেন্ডেন্সটা মাইক্রোসফট ওয়ার্ডে সেই রোলগুলো আবার তুলে আমাদেরকে ইমেল করতে হয়। তার মানে এখানে আমাদেরকে কিন্তু মোটামুটি অনেকটা এটার রোলগুলা উঠিয়ে এটাকে আবার সিরিয়াল করে আবার এমন ভাবে লিখেছো যে এটা তো মানে দ্রুত যে সিরিয়াল করা যাবে তাও নয়, কেউ নাম আগে লিখেছো পরে রোল লিখেছো, কেউ সেকশন সহ এরকম করে লিখেছো। তো এটাকে সিরিয়াল করতে একটু সময়ও লাগে। তো তার জন্য যারা এখনো রোল লিখো নাই তাদেরকে অনুরোধ করছি রোলটা লিখতে, কারণ আমাদেরকে এই যে অ্যাটেন্ডেন্সের যে তালিকা প্রতিদিন কলেজে পাঠাতে হয়, এজন্য তোমরা রোল নাম্বারটি সংযুক্ত করে নাও। তো এখন কথা বলছিলাম নাবিলা ইশরাত নামে একজন রয়েছে, রোল লিখো নাই। তুমি বলো তো, যে প্রশ্নটা করা হলো যে এইখানের মধ্যে এখানে যেই আমরা পয়েন্টগুলা দিলাম এই পয়েন্টগুলার মধ্যে 4টি পরমাণুর বা আয়নের এখানে সংকেত লেখা আছে, এটার মধ্যে কোনটি বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায় না? স্যার বোরন। শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলতে হবে। স্যার বোরন হবে। বোরন তো লিখি না এখানে, স্যার বেরিলিয়াম হবে। আচ্ছা, বেরিলিয়াম। তো নাবিলা ইশরাত তোমার রোলটা লিখতে হবে, না লিখলে কিন্তু আমি প্রেজেন্ট দিতে পারবো না। আমাদের কাজ আছে, ক্লাস থাকে, তোমাদেরকে রোলটা লিখে রাখতে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর পয়েন্টের সীমাবদ্ধতা বা ত্রুটি মোটামুটি শেষ হলো। এখন আমরা আরো পরের পয়েন্টে চলে যাই। আমি তো রোল লিখছি। আচ্ছা, এটা তো একসঙ্গেও ইরেজ করা যেত। আচ্ছা, তারপরে 2 নম্বর বর্ণালীতে সূক্ষ্ম রেখার সৃষ্টি, এইটি ব্যাখ্যা করতে পারে না। বর্ণালীতে সূক্ষ্ম রেখার সৃষ্টি ব্যাখ্যা করতে পারে না, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই কনসেপ্টটি হলো একটি হায়ার কনসেপ্ট। এখানে উচ্চ মাধ্যমিকে এটাকে বোঝানো মুশকিল। এটা আমি অনার্স 4র্থ বর্ষের এবং এমনকি মাস্টার্সের যারা এমএসসি তে পড়ছে তাদেরকে আমি স্পেকট্রোস্কোপি পড়াই, এবং সেখানে তারা এই বর্ণালী রেখার সূক্ষ্ম গঠন নিয়ে আলোচনা করা হয়। তো আগে আমরা বুঝি যে সূক্ষ্ম গঠনটা কি, সূক্ষ্ম রেখার সৃষ্টি এই বিষয়টি কি বোঝাচ্ছে। সবাই মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা হচ্ছে বইতে পড়ে তেমন বুঝতে পারবে না। ধরো একটা ইলেকট্রন, এটা মনে করো দ্বিতীয় শক্তি স্তর, এইখানে এটা হলো প্রথম শক্তি স্তর। ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তর থেকে নেমে আসলো প্রথম শক্তি স্তরে, তাহলে একটা রেডিয়েশন হলো। রেডিয়েশন হলো মানে একটা বর্ণালী রেখার সৃষ্টি হলো। বর্ণালী রেখা সৃষ্টি হলো, আমাদের মেশিনে একটা দাগ পড়লো বা একটা রেখা দেখা গেল, যে একটা বর্ণালীতে রেখা দেখা গেল। তো সাধারণভাবে একটা ইলেকট্রন যখন উপর থেকে নিচে নেমে আসবে একটা বিকিরণ হবে, একটা বর্ণালী রেখা হবে। তো কয়টি রেখা সেখানে হওয়ার কথা? ইলেকট্রন তো একটাই নেমে এসেছে, একবারই শক্তি বিকিরণ করেছে, রেখা একটি হওয়ার কথা। কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন যেই বর্ণালী মাপক যন্ত্র, যেমন আমাদের এখন ক্যামেরা বের হয়েছে, আগে যখন ছিল প্রথম মোবাইল ভিজিএ ক্যামেরা 0.3 মেগাপিক্সেল, 1 মেগাপিক্সেল, এখন কত মেগাপিক্সেল পাওয়া যায় 20,000 টাকার ক্যামেরার মধ্যে, মোবাইলের মধ্যে? 48 মেগাপিক্সেল।
48 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যায়। তো তুমি একটা ধারণা করো তোমরা যে 1 মেগাপিক্সেল আর 48 মেগাপিক্সেল কোনটার ছবি ভালো হবে? 48 মেগাপিক্সেলের ছবিটাকে জুম করলে যদি একটু বড় করি তাহলে এর ভেতরে থাকা সূক্ষ্ম বিষয়গুলো কি আমাদের চোখে দৃশ্যমান হবে না? হবে। তো সাধারণভাবে একটা ইলেকট্রন নেমে এসেছে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে নেমে এসেছে, একটি রেখা হওয়ার কথা, কিন্তু যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন, যেমন 48 মেগাপিক্সেল বললাম, সেরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী মাপক যদি মিটারে বা যন্ত্রে যদি দেখা যায়, তাহলে একটি রেখার পাশে আরো খুব সূক্ষ্ম চিকন কিছু দেখা যায়। তাহলে সেই সূক্ষ্ম রেখা কেন সৃষ্টি হলো? একটি ইলেকট্রন নেমে এসেছে, একটি রেখা পাওয়ার কথা, কিন্তু না হয়ে এর আশেপাশে সূক্ষ্ম রেখা দেখা যায়, চিকন কোনো কিছু রেখা দেখা যায়। এই রেখাগুলো কেন দেখা যায় সেটা পরবর্তীকালে আলোচনা করা হয়েছে যে কেন দেখা যায় সেগুলা, কিন্তু বোর পরমাণু মডেলে সেই সূক্ষ্ম রেখা সৃষ্টি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। মানে উনি তো কেবল বোর পরমাণু মডেলটা কেবল উনি সৃষ্টি করেছেন, উনারটা দিয়ে তো বর্ণালী অন্তত ব্যাখ্যা করা যায়, সেটা এক পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট হলেও বর্ণালী তো ব্যাখ্যা করা যায়, কিন্তু আমরা তো এখন তার ত্রুটি ধরা নিয়ে ব্যস্ত, এজন্য আমরা এখন ত্রুটি ধরছি। কেউ প্রশ্ন করলে? স্যার কেউ একজন সালাম দিয়েছে, ও মেবি মাত্রই আসছে। আচ্ছা, আমি বলেছি যে যখন কেউ জয়েন করার পরে দেখবে যে টিচার কোনো একটা টপিক নিয়ে আলোচনায় রত রয়েছে, তখন সালাম না দিয়ে তখন চুপচাপ এখানে ক্লাসে শুরু করে দিবে আর কি। এখানে হলো আমরা যখন ক্লাসটা শুরু করেছি তখনই আমরা কিন্তু কুশলাদি বিনিময়, সালাম বর্ষিত হোক, সবগুলো আলোচনা হয়েছে। তাহলে আমরা খুব ভালোভাবেই ক্লাসটি শুরু করেছি সালামের সহিত। এখন ক্লাসটি কিন্তু চলমান আছে, তুমিও যেহেতু তোমার সহপাঠীদের সাথেই ক্লাস করতে শুরু করছো, তাহলে এসে চুপচাপ ক্লাস শুরু করে দিবে আর কি। কেউ কিছু প্রশ্ন করতে চাইলে? স্যার আমার প্রশ্ন আছে। বলো। স্যার বর্ণালীতে সূক্ষ্মরেখা পাবো নাকি মানে আপনি ছবিটা এঁকেছেন নিচে অ্যারোটা যেদিকে যাচ্ছে ওইদিকে সূক্ষ্মরেখা পাচ্ছি, মানে স্যার বর্ণালীতে না, সূক্ষ্মরেখা? আসলে অ্যারোটা আমি শুধু তীর চিহ্ন মানে দেখিয়েছি যে ইলেকট্রনটা নেমে এসেছে তাই, কিন্তু এরকম অ্যারো চিহ্ন থাকবে না। বর্ণালী একটা রং থাকবে, একটা স্পট থাকবে, যে একটা ধরো তুমি একটা এরকম একটা ফটো পেপার, এই ফটো পেপারে কোথাও দেখা যাচ্ছে এরকম একটা জায়গা এরকম হয়তো কালো হয়ে গেছে, বা কোথাও একটা জায়গায় এরকম একটু সবুজ কালার চলে এসেছে, এরকম রং সৃষ্টি হবে। মানে এরকম তীর চিহ্ন এরকম কোনো কিছু না কিন্তু। স্যার রেডিয়েশনটা বিভিন্ন ভাগে বিভক্ত হবে, এই তো? হ্যাঁ, মানে ওইখানে তার মানে বোঝা যাচ্ছে যে একাধিক রেখা মানে হচ্ছে সেখানে একাধিক ফ্রিকোয়েন্সির তরঙ্গ সেখানে থাকবে, বা একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের কোনো রেডিয়েশন সেখান থেকে বিকিরিত হচ্ছে, শুধু একটা ফিক্সড তরঙ্গ দৈর্ঘ্য না, তার আশেপাশে আরো কম বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন সেখান থেকে বিকিরিত হচ্ছে। তার জন্যই সেই রেখার একটা স্পটের পাশে আবার ক্ষুদ্র কিছু স্পট দেখতে পাচ্ছি, এটার পাশে কিছু স্পট দেখতে পাচ্ছি, বা কালার দেখতে পাচ্ছি, এইরকম। তাহলে আমরা সূক্ষ্মরেখার বিষয়টা কি সেটা বোঝার জন্য বললাম যে একটি ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, তাহলে সাধারণত আমরা ধারণা করলাম যে যেহেতু একটা শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেল, তাহলে একটি রেখা হতে পারে, একটি রেখা পেলাম বা একটা স্পট পেলাম। কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন যে বর্ণালী মিটার, সেখানে যদি দেখা যায় সেই মূল রেখার পাশে, মূল স্পটের পাশে আশেপাশে আরো সূক্ষ্ম কিছু
রেখা দেখা যায় যেগুলোর কারণ বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। তো স্যার এই সূক্ষ্ম রেখাগুলো কেন দেখা যায়? হ্যাঁ, তো এখন কথা হলো এই সূক্ষ্ম রেখাগুলো কেন দেখা যায়, এটা নিয়ে কিন্তু এখানে আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে বিস্তর আলোচনা করা নাই। তবে তোমাদেরকে ধারণা দিতে পারবো যে একটা পরমাণুর বর্ণালী তুমি ডিটেকশন করছো, তুমি একটা প্র্যাকটিক্যাল করছো যে একটা পরমাণু বা হাইড্রোজেনের একটা বর্ণালী আমি সেখানে দেখব, হাইড্রোজেনটাকে আমি অবজার্ভ করব যে এখানে কয়টি বর্ণালী সৃষ্টি হচ্ছে। তো দেখা গেল যে একটা যৌগের মধ্যে এরকম করে যদি দেখায়, ধরো একটা যৌগ এরকম রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, আর আশেপাশের গুলো দেখানো হয়নি। এদিকে কিন্তু আমি কিছু দেইনি, তার মানে কিছু নাই তা নয়, কিছু আছে, আমি শুধু বোঝানোর জন্য। তো ধরো এই হাইড্রোজেনটা একটা রেখা সৃষ্টি করলো, এই হাইড্রোজেনটা একটা রেখা সৃষ্টি করেছে, কিন্তু এই হাইড্রোজেনের পাশে আরেকটি প্রোটন কিন্তু আছে। তো এই প্রোটনের ফলে, পার্শ্ববর্তী এই প্রোটনের ফলে এই হাইড্রোজেনের যে রেখা, যেটাকে আমি গোল চিহ্ন দিয়েছি, এটার যে রেখা, এই হাইড্রোজেনের প্রভাবে এই রেখার একটা স্প্লিটিং ঘটবে বা বিভক্তিকরণ ঘটবে এই পার্শ্ববর্তী প্রোটনের প্রভাবে। এখানে পার্শ্ববর্তী এখানে প্রোটন রয়েছে, তো দেখা গেল যে এর সাথে একটা নিয়ম আছে, সূত্র আছে, যে পাশে যে প্রোটনটা থাকে তাহলে তার সাথে কতবার ইন্টারঅ্যাকশন ঘটবে আর রেখার কয় ধরনের বিভক্তিকরণ ঘটবে। তাহলে একটা বিষয় হতে পারে যে পার্শ্ববর্তী কোনো প্রোটনের বা কোনো পরমাণুর একটা ইন্টারঅ্যাকশন বা প্রভাব সেই বর্ণালীর উপরে পড়তে পারে। এছাড়া কোনো পরমাণুর পাশে যদি কোনো চৌম্বক ক্ষেত্র রাখা হয়, চৌম্বক ক্ষেত্র, কোনো পরমাণুর পাশে যদি কোনো চুম্বক ক্ষেত্র রাখা হয়, তাহলে এক নম্বর হতে পারে কারণ সূক্ষ্মরেখা সৃষ্টির কারণ। এই কারণগুলো লেখো। এক হতে পারে যুগলায়ন। যুগলায়ন মানে পার্শ্ববর্তী কোনো রেখার সাথে ইন্টারঅ্যাকশন, যুগলায়ন বা কাপলিং। দুই হলো জি ম্যান প্রভাব মানে হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাব, কোন পরমাণুর পাশে যদি চৌম্বক ক্ষেত্র থাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন, তাহলে স্যার চৌম্বক ক্ষেত্রের প্রভাব। স্যার বলো। তার মাইক থেকে জানি আওয়াজ আসতেছে। এক নয়েজ আসতেছে। সাদিয়া করিম 22 রোল। স্যার ও তো মনে হয় ঘুমাইছে। তার মনে হইতেছে ঘুমাইতেছে এরকম শব্দ। সাদিয়া করিম মাইক্রোফোন মিউট করো। মনে হয় ক্লাসে এড হইয়া ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা মিউট করে দিয়েছি। এখন যেহেতু আমাদের ক্লাসে বসে ক্লাস করছি না, তাহলে কেউ ঘুমালে তাকে জাগানো মুশকিল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সূক্ষ্মরেখা সৃষ্টির যে কারণগুলো রয়েছে, একটা হলো যুগলায়ন মানে পার্শ্ববর্তী কোনো পরমাণুর ইফেক্ট তার উপরে পড়বে। জিম্যান প্রভাব হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাব। আর একটা প্রভাব রয়েছে, এগুলা যদিও তোমাদের সিলেবাসে নাই, তাও এখন নতুন নতুন বইতে এই নামগুলা সংযোজন করেছে। একটা হলো স্টার্ক প্রভাব, স্টার্ক প্রভাব। এটা হলো তড়িৎ ক্ষেত্রের প্রভাব, মানে বৈদ্যুতিক কোনো ক্ষেত্র তার উপরে যদি ইফেক্ট ফেলে তাহলে সেখানেও বিভক্তিকরণ ঘটতে পারে। এটাকে বলা হয় স্টার্ক প্রভাব। এছাড়া আরো অনেক কারণ রয়েছে, এগুলো আসলে এই এক কথায় সংক্ষেপে এরকম করে বলে বোঝানো সম্ভব হবে না। তাহলে বর্ণালীতে কি সূক্ষ্ম রেখা সৃষ্টি হয় না হয় না? প্রথম কথা হয়। সূক্ষ্ম রেখা সৃষ্টি হওয়া বলতে কি বোঝাচ্ছে, যে একটি ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় তাহলে একটি রেখা হওয়ার কথা,
কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন যদি বর্ণালী মিটারে দেখা যায় তাহলে একটি রেখার পাশে কি দেখা যায়? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা ক্ষুদ্র রেখা দেখা দেখা যায়। রেখা দেখা এটির কারণ কি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? না ব্যাখ্যা করতে পারে না। এখন আমরা একটু জানলাম অতিরিক্ত তথ্য যে কি কারণে এই সূক্ষ্ম রেখাগুলো সৃষ্টি হতে পারে। এক হলো, বলো, যুগলায়ন করা যায় না। আচ্ছা, জিমেন প্রভাব ও স্টার প্রভাব। তো এমসিকিউ তে তোমাদের আসে, বিশেষ করে অ্যাডমিশনে, জিমেন প্রভাব অর্থ কি? মানে জিমেন প্রভাব বলতে কি বোঝাচ্ছে? কিসের প্রভাব? আর স্টার প্রভাব মানে প্রভাব। তো এই হলো আমাদের বর্ণালী রেখার সূক্ষ্ম সৃষ্টি। তো এটা আমরা আলোচনা করলাম। তারপরে এই 3 নম্বর পয়েন্টটা পড়বো আমরা এখন, ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ। আমি পাশেরগুলা মুছে দেই। ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ, এই পয়েন্টটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তোমরা খেয়াল করো তো, ইলেকট্রনের অবস্থান ও কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা দিয়েছেন কিনা বোর পরমাণু মডেল? দিয়েছে। তো কৌণিক ভরবেগ মানে ভরবেগ বলতে গেলে কৌণিক ভরবেগই বোঝাচ্ছে। তো কৌণিক ভরবেগ সম্পর্কে উনি কি ধারণা দিয়েছিলেন? mvr সমান n into h/2 পাই। এরকম না, মানে সমীকরণ বলবো না, যে উনি এই সম্পর্কে কি বলেছিলেন। কোন নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান নির্দেশনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, এই কথাটা দরকার। তাহলে উনি কিন্তু বলেছেন নির্দিষ্ট। কি নির্দিষ্ট? কৌণিক ভরবেগ নির্দিষ্ট। কোথায় থাকা অবস্থায়? নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায়। কথাটা কিন্তু সবাই এখানে যারা সবাই ক্লাস করছো, যারা একটু মনোযোগী হও, মানে এখানে একটু খুব গুরুত্বপূর্ণ থিম আছে, যে উনি বলছেন নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় কৌণিক ভরবেগ নির্দিষ্ট। তার মানে উনি কিন্তু দুইটা জিনিসকে নির্দিষ্ট করে দিয়েছেন। একটা হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ তো নির্দিষ্ট বলেছেন, এই যে আমরা আবার বের করলাম। কৌণিক ভরবেগ কি নির্দিষ্ট বলেছে না? জি স্যার। এবং যখন কৌণিক ভরবেগ নির্দিষ্ট, তখন সে কোথায় অবস্থান করছে? নির্দিষ্ট শক্তি স্তরে। তাহলে কি শক্তি স্তর নির্দিষ্ট করে দিল না? শক্তি স্তর তো নির্দিষ্ট করে দিল। জি স্যার। যেমন আমরা দেখালাম যে এই যে এখানে যে ইলেকট্রনটা এখন যদি আমি ছবি আঁকাই, যে এখানে রয়েছে, এই মাঝখানের 2 নম্বরে রয়েছে, তাহলে তার কৌণিক ভরবেগ কত হবে? h/π। তার মানে তুমি কিন্তু বলতে পারছো, তুমি যদি শক্তি স্তরও নির্দিষ্ট করে বলতে পারছো, শক্তি স্তর হলো দ্বিতীয়, আবার কৌণিক ভরবেগও বলতে পারছো, এটার কৌণিক ভরবেগ হলো h/π, এটাও কিন্তু বলতে পারছো। তাহলে দুইটা মানই বলতে পারছো, কৌণিক ভরবেগও বলতে পারছো, অবস্থানও বলতে পারছো। এটা হলো অবস্থান। অবস্থান কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে অবস্থান বলতে পারছো, আর কৌণিক ভরবেগও বলতে পারছো। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের অবস্থান ও কৌণিক ভরবেগ, এটা কি নির্দিষ্ট করে বলা যায় না যায় না? বলা যায়। ঠিক আছে, এটা তো আমরা যখন পড়েছি এটা শেষ করেছি, কিন্তু এইটাকে একটা ত্রুটি বানাতে হবে। মানে এখান থেকে একটা ত্রুটি খুঁজে বের করতে হবে। যেরকম করে আমরা হলো ম্যাক্সওয়েলের একটা, রাদারফোর্ডের ক্ষেত্রে তত্ত্ব পড়েছিলাম না, ম্যাক্সওয়েল দিয়ে, যে ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে এক সময় কেন্দ্রে চলে আসবে। ঠিক সেরকম এখানেও একটা অন্য একজনের কনসেপ্টের সাথে এই কনসেপ্টটার একটা আমরা বিতর্ক সৃষ্টি করে বলবো যে এই তত্ত্ব অনুসারে এটা আসলে সঠিক হচ্ছে না। অবস্থান এবং কৌণিক ভরবেগ দুইটাই যে একসাথে আমরা বলতে পারছি নির্দিষ্ট করে, সেই কথাটি যদি আমরা আরেকটা মতবাদের কথা ভাবি, তাহলে ঠিক মতো এটা কাজ করছে না। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে যেই সীমাবদ্ধতা বা ত্রুটি বলা হচ্ছে, এই ত্রুটি বলার আগে আমাকে জানতে হবে যে
বোর কি বলেছিলেন এই সম্পর্কে। তাহলে বোর পরমাণু মডেল অনুসারে অবস্থান এবং কৌণিক ভরবেগ সম্পর্কে কি বলা আছে আবার বলো। নির্দিষ্ট 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 শক্তি স্তরে নির্দিষ্ট কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ নির্দিষ্ট। এই তো সবাই গুড। তারপরে এখন আমরা সেই তত্ত্বটা একটু খেয়াল করব, ঠিক আছে। বর্ণালী কাকে বলে এগুলো আছে, এই সীমাবদ্ধতা এগুলো পরে দেখছি, এগুলো সব বোঝানো হয়ে গেছে। এই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, এই যে এগুলো বুঝিয়েছি, হিলিয়াম প্লাস লিথিয়াম 2+, এগুলো ছবি ছিল, এগুলো বোঝানো শেষ। এখানে এত এটা বুঝাইলাম না যে বোর পরমাণু মডেলের সঙ্গে হাইড্রোজেন পরমাণুর এবং হাইড্রোজেন সদৃশ্য এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যেমন হিলিয়াম প্লাস লিথিয়াম 2+ বর্ণালী ব্যাখ্যা করতে পারে, এগুলো কিন্তু বুঝিয়েছি। জি স্যার। আচ্ছা এটা শেষ। তারপরে সূক্ষ্মরেখায় যে সূক্ষ্মরেখার ব্যাখ্যা, এটাও কিন্তু বুঝিয়েছি, কথাই বুঝিয়েছি, এখানে লেখা আছে, দরকার নেই আর কি। আচ্ছা তারপরে হলো এখন হলো এইটা হলো হাইজেনবার্গের আগে অনিশ্চয়তা নীতি আগে পড়বো। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা কিন্তু আলাদা একটা কনসেপ্ট। হাইজেনবার্গ কি বলেছে, এখানে অনেক লেখা দেখতে পাচ্ছ, ঘাবড়ানোর কিছু নেই, আমরা শুধু 1-2 লাইন পড়বো, বেশি পড়বো না। এটা হলো এটা দেখার আগে এরকম করে ভাবো, মানে কিছুটা মানে রূপক অর্থে, যদিও বড় বস্তুর সাথে ক্ষুদ্র বস্তু তুলনা করা উচিত নয়, কিন্তু আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে ধরো একটা ফ্যান ঘুরছে, একটা ফ্যান দ্রুত বেগে ঘুরছে, যখন সে দ্রুত বেগে ঘুরছে ফ্যানটি কত বেগে ঘুরছে সেটা আমরা নির্ণয় করতে পারবো কিনা, যে ফ্যানটি কত বেগে ঘুরছে সেটা নির্ণয় করতে পারবো যখন সে ঘুরছে। ফ্যানের মধ্যে মনে করো একটা পাখার মধ্যে আমি যে কোনো একটা পাখার মধ্যে আমি আমার নাম লিখে দিয়েছি, একটা পাখায় আমি আমার নাম লিখে দিয়েছি। তো ফ্যান যখন ফুল স্পিডে ঘুরছে তখন কি আমার নামটা ঠিক কোথায় আছে এটা কি বলতে পারবো যখন সে ঘুরতে থাকবে? অনবরত সে তো ঘুরছেই। তো এরকম রূপক অর্থ, যদিও আমার উচিত হলো না যে একটা ক্ষুদ্র বস্তু, ইলেকট্রন তো ক্ষুদ্র বস্তু, তার সাথে ফ্যান একটা বড় বস্তুর সাথে তার তুলনা করা, এটা সঠিক হলো না, কিন্তু বোঝানোর জন্য বললাম যে যখন ফ্যানটি চলমান থাকলে আমার সেই নামটি কোথায় লেখা আছে বা এখন কোথায় অবস্থান করছে আমার নামটি সেটা বলতে পারবো না। আর যদি ফ্যানে আমার নাম কোথায় আছে, এখন নামটি কোথায় অবস্থান করছে ঘুরতে কোথায়, তাহলে ফ্যানটাকে থামিয়ে দিতে হবে আর কি। ফ্যানটাকে থামালে আমি ঠিকঠাক বলতে পারবো এই যে এখানে আমার নামটি লেখা আছে আর কি। তাহলে আমি রূপক অর্থে বললাম যে যখন ফ্যানটির যখন বেগ নির্ণয় করতে পারবো, অর্থাৎ ফ্যানটি যখন দ্রুত বেগে ঘুরবে তখন ফ্যানের মধ্যে আমার নামটি কোথায় অবস্থান করছে সেটা আমি বলতে পারবো না। আর আমার নামটি যদি আমি অবস্থান করছে কোথায় এটা আমি যদি খুঁজে বার করতে পারি, তখন ফ্যানটা থামিয়ে দিতে হবে। ফ্যানটা থামিয়ে দিলে আবার ভর বেগ আবার থাকছে না, মানে বেগ থাকছে না। তো একটি যদি ক্ষুদ্র যে গতিশীল বা ইলেকট্রনের ন্যায় যেগুলো ক্ষুদ্র মানে ঘুরতে থাকে, গতিশীল থাকে, এই সমস্ত বস্তুর ক্ষেত্রে অবস্থান এবং ভরবেগ দুইটাই একসাথে নির্ণয় করা সম্ভব নয়। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে আমি ধারণা দিচ্ছি, হুবহু মুখস্থ করা পরে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে কোন জিনিসটা একই সাথে দুইটি একসাথে নির্ণয় করা সম্ভব নয়? অবস্থান ও ভরবেগ। অবস্থান এবং ভরবেগ একসাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু বোর পরমাণু মডেল কি বলেছিল? বোর পরমাণু মডেল কি বলেছিল? সম্ভব বলেছিল, নির্দিষ্ট বলেছিল। এখন এটার নাম অনিশ্চয়তা কেন দিয়েছে? অনিশ্চয়তা দিয়েছে এজন্য যে যদি তুমি ভরবেগটা ঠিকঠাক নির্ণয় করতে চাও তাহলে তার অবস্থানটা তুমি সঠিকভাবে বলতে পারবে না, মানে অনিশ্চিত হয়ে যাবে। আর অবস্থান যদি সঠিকভাবে তুমি বলো তাহলে তার ভরবেগটা অনিশ্চিত হয়ে যাবে। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা অনেক বড় হোক কঠিন হোক সব বাদ দিয়ে দিলাম। সংক্ষেপে বলো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এটা আসলে কি সম্পর্কে বলা হয়েছে? যে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সাথে করা সম্ভব নয়। অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। যদি আমরা অবস্থান সঠিকভাবে নির্ণয় করি তাহলে
ভরবেগ নির্দিষ্ট পাবো না। আচ্ছা, আর যদি ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করি তাহলে অবস্থান অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। অনিশ্চিত হয়ে যাবে। এই তো সহজভাবে সবাই বুঝতে পেরেছো। এই জন্য এখন এই শুধুমাত্র এইটুকু নিলেই হবে, তোমাদের এর থেকে বেশি এখানে হাইজেনবার্গ সম্পর্কে, কারণ হাইজেনবার্গ সম্পর্কে শুধু সরাসরি মুখস্থ করলে কিন্তু তোমরা বুঝতে পারতে না, শুধু বই দেখে মুখস্থ করলে। এখন মোটামুটি তোমাদের একটা ধারণা চলে এসেছে, এটা কঠিন কিছু নয়। এইটুকুন শুধু তোমরা লিখবে। আর হলো এখানে একটা সমীকরণ উনি প্রস্তাব করেছেন পাশাপাশি, যে এই সমীকরণ অনুসারে এক্স হলো অবস্থান, ডেল এক্স হলো অবস্থান, আর ডেল পি হলো ভরবেগ। পি দিয়ে ভরবেগ বোঝায়। তো এই ক্ষেত্রে দুইটার গুণফল এটার সাথে সম্পর্কিত, একটা যদি নিশ্চিত করো তাহলে আরেকটা অনিশ্চিত হয়ে যায়, সেটা বোঝানোর জন্যই এটা ব্যবহার করা হয়েছে। এবং সবশেষে বলছে যে এটার ব্যস্তানুপাতিক, এক্স হলো রাশিদ্বয় পরস্পরের ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক কেন বললো সেটি বলে এই হাইজেনবার্গের অনিশ্চিত নীতি সম্পর্কে আর বলবো না। ধরো ডেল এক্সটা তুমি বাম পাশে রাখলে ডেল এক্স, আর ডান পাশে তুমি দিয়ে দিলে হলো এটা তো ছিলই, মানে h/4π তো ছিল, তার সাথে পিটাকে তুমি ডানে দিয়ে দিলে, ডানে দিলে কি হবে বলো তো? এই ডেল পিটাকে ডান পাশে দিয়ে দিব, 1/del p। থ্যাংক ইউ, 1/del p। ডেল পি, তো এইটার মান হলো ধ্রুবক, কনস্ট্যান্ট, কারণ এটা একটা ফিক্সড মান আছে, এটার একটা ফিক্সড মান আছে। এখন বলো তো 1/del p, মানে ডেল পি এর মান যদি বাড়ে তাহলে এই ডেল এক্স এর মান কি হবে, বাড়বে না কমবে? কমবে। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার যে ডেল পি বাড়লে ডেল এক্স কমবে, আর ডেল পি কমলে ডেল এক্স বাড়বে। ডেল এক্সটা কিসের অনিশ্চয়তা? অবস্থানের। আর ডেল পিটা কিসের অনিশ্চয়তা? ভরবেগের। তাহলে ভরবেগের মান যদি বেশি অনিশ্চিত হয়, মানে এটার মান যদি বেড়ে যায়, তাহলে এক্স এর মান, ডেল এক্স এর মান কি হবে? কমে যাবে। তার মানে একটার যত অনিশ্চয়তার মাত্রা বাড়বে আর একটা তত নিশ্চিত হতে থাকবে। এটাই হলো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখানে আর এই সম্পর্কে আর বেশি বলার দরকার নাই, শোনারও দরকার নাই। আমরা এখন বোর পরমাণু মডেলে যে ত্রুটি সেখানে কি বলেছে একটু দেখি। বোর মতবাদের সবচেয়ে বেশি সমালোচনা করা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে। স্যার আমাদের অন্য ক্লাস আছে। হ্যাঁ, আমরা এখনই ছেড়ে দিব, এই তো 8:50 পর্যন্ত না, এখনই ছেড়ে দিব। তো আমরা মোটামুটি কি শেষ করলাম? বোরের পরমাণু মডেলের কি শেষ করলাম? সীমাবদ্ধতা। সামনের দিন এরপর থেকে আবার আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকো। স্যার হাইজেনবার্গের নীতি কি এই চ্যাপ্টারের? হ্যাঁ হ্যাঁ, এই যেখানে সীমাবদ্ধতা আছে সেখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম স্লাইডটা আরেকটু প্লিজ। একটু আগে শুরু করে ভালো হবে।